এখানে গুলি করে খুন করা হয়েছিল ইহুদিদের। বেশ দারুণ খেতে। চলো আজ সারাদিন ঘুরে দেখি পোল্যান্ডের এই সুন্দর ক্রাকাও শহরটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিদেশি বঙ্গতানের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা পোল্যান্ডের ব্রকলাও শহরের থেকে ক্রাকাও শহরে এসে পৌঁছেছি, আর আজকে সারাদিনটা আমরা এই ক্রাকাও বা পলিশে যেরকম বলা হয় ক্রকফ শহরটা ঘুরে দেখব, আর তোমাদেরও আমাদের সাথে এই শহরটা ঘুরে দেখার আমন্ত্রণ রইল। তবে চলো এখন তাহলে বেরোনো যাক। আমাদের এয়ারবিএনবি থেকে ওল্ড টাউনটাতে যেতে হলে নিতে হবে একটা ট্রাম। তো অনির্বাণ সেই টিকিটই কেটে নিচ্ছে। চলো, ওই দেখো ট্রাম আসছে, উঠে পড়ি চলো। মিনিট কুড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম ক্রাকাওয়ের ওল্ড টাউনে। আজকে সারাদিনটা আমরা এই পুরো শহরটাকে ভালো করে ঘুরে দেখব। আমাদের হাতে আছে পুরো 2 দিন, তাই খুব একটা তাড়া নেই, একটু আস্তে ধীরে বা একটু রিল্যাক্স করেও করলে চলবে। ক্রাকাও শহরটা একদিকে যেমন সুন্দর, আবার আরেক দিকে কিন্তু এর সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইতিহাস। আমরা আমাদের ঘোরাঘুরি শুরু করলাম ক্রাকাওয়ের মেইন স্কোয়ার দিয়ে। অন্যান্য ইউরোপিয়ান শহরের মতো এখানেও রয়েছে কিন্তু সুন্দর একটা স্কোয়ার। আর এই আমরা চলে এলাম ক্রাকাও বা ক্রাকাওয়ের স্কোয়ারে। ব্রোকলোয়ের তুলনায় কিন্তু ক্রাকাওয়ে দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্ট। আর এটি হলো পোল্যান্ডের দ্বিতীয় বড় শহর, যেটি ভিস্তুলা নদীর পাশে অবস্থিত। এই মার্কেট স্কোয়ারটা নাকি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় মধ্যযুগীয় মার্কেট স্কোয়ার, আর এটি প্রায় 40,000 স্কোয়ার মিটার বড়। আর এই পুরো স্কোয়ারটা জুড়ে রয়েছে নানান রকমের সব দোকান, যেমন ক্যাফে, রেস্টুরেন্টস বা সোভিনিয়ারের নানান রকমের দোকান। এই দেখো কি সুন্দর সুন্দর সব ম্যাগনেট রয়েছে এখানে। চলো এবার কোন দিকে? প্রেটজেল সেই পোল্যান্ডের ওভারজানেক নাকি? অনির্বাণ চলল পোল্যান্ডের ফেমাস ব্রেড কিনতে, যেটার নাম হলো ওভারজানেক ক্রাবস্কি। জানি না নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা। এই দেখুন, এটাই হলো সেই ব্রেডগুলো, রিংয়ের মতো যে দেখতে। এটা পোল্যান্ডের একটা ফেমাস ব্রেড। যেমন জার্মানিতে আছে প্রেটজেল, তেমনই এখানে হলো ক্রাবস্কি। দুপা হাঁটতে না হাঁটতেই এরকম রয়েছে সব ছোট ছোট সব স্টলগুলো, যেখানে বিক্রি হচ্ছে পোল্যান্ডের ফেমাস ব্রেড। পোল্যান্ডে আসবো অথচ এখানকার ফেমাস ব্রেড খাবো না, তা কি হয়? বাড়ি থেকে তো ভালো করে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এখনও খিদেও পাইনি, তাই আমরা একটাই কিনলাম। একটা কিনে সবাই মিলে একটু করে চেখে দেখলাম কেমন হয় এই পলিশ ব্রেডগুলো। আর এই বাদিকে বিশাল বড় চার্চটির নাম হলো সেন্ট মেরিস ব্যাসিলিকা, আর এটি 1400 শতাব্দীতে বানানো হয়েছিল, তবে এর উল্লেখ নাকি 1300 শতাব্দী থেকেই পাওয়া যায়। প্রতি ঘন্টাতে ওই টাওয়ারের মাথা থেকে একটা বাজনা বাজানো হয়, তবে বাজনাটা সম্পূর্ণ বাজানো হয় না, হঠাৎ করে বাজনাটা মাঝখানেই থামিয়ে দেওয়া হয়। কিংবদন্তি অনুযায়ী 13th সেঞ্চুরিতে যখন মঙ্গলরা এই শহরটিকে আক্রমণ করে, তখন এক বিখ্যাত ট্রাম্পেট বাজিয়ে সবাইকে সতর্ক করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি তার গলায় এসে লাগে এবং সে নিহত হয়। তারই স্মৃতিতে এই প্রথা আজও চলে আসছে। চলো একবার চার্চটাকে ভেতর থেকে দেখে আসি। এই চার্চটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, আর প্রায় সব ইউরোপিয়ান চার্চের মতো এই চার্চটাও কিন্তু অপূর্ব সুন্দর।
এই জায়গাটা অনেকটাই লাগছে ভেনিস স্কোয়ারের মতো। এই মার্কেট স্কোয়ারের প্রধান অ্যাট্রাকশন কিন্তু এই হলটা। একবার চলো ভেতরে গিয়ে দেখি। 15শো শতাব্দীতে এই হলটা ছিল বাণিজ্যের জায়গা, মানে ওই সময়কার প্রধান বাণিজ্যের কেন্দ্র ছিল। আর এখান থেকেই নানান রকমের জিনিস এক্সপোর্ট করা হতো, যেমন মশলাপাতি, সিল্ক, লেদার বা ওয়্যাক্স, বা এখানে যে সল্ট মাইন আছে পোল্যান্ডে সেইখানকার নুন, এগুলো সমস্ত এক্সপোর্ট করা হতো। তবে এখনকার দিনে এখানে রয়েছে নানান রকম সব জুয়েলারি বা সুভিনিয়ার বা সব হাতে তৈরি পোল্যান্ডের জিনিসপত্র। খানিকটা বলতে পারো যেমন কলকাতায় রয়েছে নিউ মার্কেট বা গড়িয়াহাট, এটাকেও পোল্যান্ডের গড়িয়াহাট বা নিউ মার্কেট বলা যেতে পারে। এটা হলো টাউন হলের শুধু টাওয়ারটা। 1820 সালে নাকি টাউন হলটাকে ভেঙে দেওয়া হয়েছিল এই মেইন স্কোয়ারটাকে খুলে দেওয়ার জন্য, একটু বড় করে দেওয়ার জন্য। আর মধ্যযুগে নাকি এই টাউন হলটার মধ্যে নাকি একটা জেল ছিল, যার মধ্যে ছিল একটা টর্চার চেম্বার। এত রোদ আর এত গরম, আমরা আর হেঁটে ঘুরতে পারছি না, তাই আমরা একটা ছোটো ছোটো এখানে গাড়ির মতো রয়েছে, সেই একটা ট্যুর বুক করলাম। ওরা আমাদের যত মেইন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলো আছে সেগুলোতে ঘোরাবে, প্লাস একটা হেডফোন থাকবে যে হিস্ট্রি ছাড়া তো একদমই মনে হচ্ছে সবই বিল্ডিং, তাই হিস্ট্রিটাও কিছুটা বলবে। তো সেই একটা ট্যুর আমরা বুক করলাম, বাট তার আগে এখন আমরা খেতে যাচ্ছি। আর এই পাশে প্রচুর রেস্টুরেন্টস ছিল, কিন্তু সেগুলোতে আমরা যাইনি, কারণ আমরা যখন বেড়াতে চাই তখন সবসময় চেষ্টা করি যে লোকাল ওখানকার যা খাবার দাবার আছে সেগুলোকে ট্রাই করার, সেগুলোকে খাওয়ার। যেমন কথায় বলে ইট ওয়্যার দ্য লোকালস ইট, তো আমরাও ঠিক সেরকমই একটা রেস্টুরেন্ট ইন্টারনেট থেকেই খুঁজে বের করেছি, যেখানে ধরুন বেশিরভাগ লোকালসরাই যায়, খুব বেশি ট্যুরিস্টি এরিয়ায় নয়। তো আমরা এখন সেটাই খোঁজার চেষ্টা করছি। আমাদের রেস্টুরেন্টের খোঁজার পথে আমরা খুঁজে পেলাম আরেকটা সুন্দর গথিক চার্চ, আর এটার নাম হলো বাসিলিকা অফ দ্য হোলি ট্রিনিটি। এই হলো সেই রেস্টুরেন্ট যেখানে নাকি বেস্ট পিরোগি পাওয়া যায়। চলো ভেতরে যাই এবার। দেখতেই পাচ্ছ এটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট নয়, একদম অথেন্টিক লোকাল খাবার এখানে পাওয়া যায়। আর মেনু বোর্ডে বাঁ দিকে টাঙানো রয়েছে যা যা এখানে পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম, মেঘা নিল পিরোগি, এগুলো দেখো খানিকটা মোমোর মতো খেতে, আর ভেতরে সব স্টাফিং রয়েছে নানান রকম। আমি নিলাম চিজের, আর মেঘা নিল ভেতরে মাংস ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ এগুলো। আর পোল্যান্ডে গেলে এই পিরোগি কিন্তু মাস্ট ট্রাই। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার ফিরতে হবে মার্কেট স্কোয়ারের দিকে, কারণ আমাদের গাড়িটা ওখানেই আসবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুপা হাঁটতেই দেখলাম এই চার্চটার সামনে সাংঘাতিক ভিড়। চারিদিকে সিকিউরিটি আর মিডিয়া সব দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা তাক করে দরজার সামনে। তো আমি কৌতূহল না সামলাতে পেরে এক সিকিউরিটি ভদ্রলোককেই আমি জিজ্ঞেস করে নিলাম যে এত ভিড় কিসের জন্য, কি হচ্ছে এখানে। তখন সে বলল কোন নাকি পোল্যান্ডের ফিল্ম স্টার মারা গেছে, তার আজকে সেরিমনি চলছে। আমাদের হাতে তখনও খানিকটা সময় ছিল, তাই আমরা একটু উইন্ডো শপিং করে নিলাম। তো এমনিতে পোল্যান্ড কিন্তু ভীষণ রিজনেবল, অন্যান্য ইউরোপিয়ান যা কান্ট্রি বা সিটি আছে তার থেকে বেশ সস্তা লাগলো, কিন্তু এই দোকানটাতে সব কিছু যেন প্রচণ্ড দামি ছিল।
তাই কিছু না কিনেই উইন্ডো শপিং করে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা মার্কেট স্কোয়ার থেকে আবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। এই গাড়ি করেই আমরা মোটামুটি যা টুরিস্ট অ্যাট্রাকশন আছে ক্রাকাওতে সেগুলো আজকে ঘুরে নেব। And if you would like to try some local food, the Yellow Wood Windows, it's Restauracja Morskie Oko. It's one of the best local Polish restaurants around here. If you would like to try some local food. বাঁ দিকের বড় বিল্ডিংটা দেখিয়েও বলল সেখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট যেগুলো পলিশ ফুড, সব লোকাল ট্রেডিশনাল অথেন্টিক ফুড বিক্রি করে। আর সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো প্যালেস অফ আর্টস। Well, it's enough. Yes. আর এটা হলো একদম ক্রাকাও শহরের বুকের মাঝে বিশাল এক 21 হেক্টর জুড়ে এক পার্ক। ও কিছুক্ষণ এখানে দাঁড়ালো, আমরা একটু নেমে কাছাকাছি একটু ঘুরে এলাম। হ্যাঁ, বিশাল বড় একটা পার্ক, মানে একদম এত বড় সিটির মাঝখানে একটা ওয়েসিসের মতো বিশাল বড় পার্ক। এই বিশাল পার্কটা বানানো হয়েছিল 1900 শতাব্দীতে। আর এটা হলো একটা 1900 শতাব্দীর একটি থিয়েটার ওপেরা হাউস। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। আর এটা তৈরি হয়েছিল 1893 সালে। এখন আমরা আস্তে আস্তে ক্রাকাওয়ের সুন্দর দিকটা ছেড়ে এগোচ্ছি এমন একটা দিকে যার সঙ্গে জড়িয়ে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধর ভয়াবহ ইতিহাস। আমরা আস্তে আস্তে এগোচ্ছি জিউইশ কোয়ার্টার্সের দিকে, যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের বাসস্থান। যেতে যেতে পথে আরেকটি সুন্দর চার্চ দেখতে পেলাম। এটা তৈরি হয়েছিল 1400 শতাব্দীতে, আর এটা হলো একটা গথিক স্ট্রাকচার। আর সামনে দেখো বিশাল যে স্ট্রাকচারটা, এটা হলো বার্বিকিয়ান দুর্গ। বলা হয় এটা নাকি এমন একটা দুর্গ ছিল যেটা কিনা শত্রুপক্ষের জন্য অসম্ভব ছিল জয় করা। বর্তমান সময় যেটাকে আমরা জিউইশ কোয়ার্টার বলে চিনি বা জানি, সেটা আসলে ছিল কাজিমিয়ার্স ডিস্ট্রিক্ট। আর এই কাজিমিয়ার্স ডিস্ট্রিক্ট স্থাপিত করেছিল কিং কাজিমিয়ার্স দি গ্রেট 1335 সালে। যখন পশ্চিম ইউরোপ থেকে ইহুদিদের বার করে দেওয়া হয়, তখন কিন্তু এই রাজাই জুইশদের বা ইহুদিদের পোল্যান্ডে আমন্ত্রণ জানায় থাকার জন্যে। আর এই এলাকাটার মধ্যে রয়েছে 7টি সিনাগগ। সিনাগগ হলো ইহুদিদের প্রার্থনাস্থল। যেমন আমাদের মন্দির বা মসজিদ, তেমনই ইহুদিদের ছিল সিনাগগ। সবকটি সিনাগগের মধ্যে একমাত্র নাকি এই সিনাগগটাতেই ছিল বেশ আধুনিক চিন্তাধারা। তখনকার দিনে পুরুষ আর মহিলাদের একসাথে প্রার্থনা করার অনুমতি ছিল। অন্য সবগুলি অর্থোডক্স সিনাগগে নাকি পুরুষ আর মহিলাদের একসাথে প্রার্থনা করা নিষিদ্ধ ছিল। এই জুইশ কোয়ার্টার এরিয়াটাতে 7খানা সিনাগগ তো রয়েছেই, তাছাড়া রয়েছে প্রচুর চার্চ। দুপা হাঁটতে না হাঁটতেই রয়েছে এমন বিশাল বিশাল গথিক স্ট্রাকচারের সব সুন্দর সুন্দর চার্চ। বলা হয় 1494 সালে ক্রাকাওতে এক ভয়ানক আগুন লাগে, আর তার জন্য ইহুদিদেরই অভিযুক্ত করা হয়। তৎকালীন রাজা ইয়ান অলপ্রাক্ট সমস্ত ইহুদিদের এখানে নির্বাসিত করেন। সেই থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি এই অঞ্চলে গড়ে ওঠে ইহুদি কলোনি। চারিদিকে কি অপূর্ব আর সূক্ষ্ম কাজ দেখো, চোখ যেন একদম জুড়িয়ে আসছে। এটি আরেকটি পুরনো সিনাগগ, যার চাতালে নাকি নাৎসিরা সব ইহুদিদের দাঁড় করিয়ে এক্সিকিউট করত, বা সবার মাঝে
গুলি করে হত্যা করত, যাতে সবার মধ্যে একটা ভয় তৈরি হয়। জার্মানরা যখন পোল্যান্ড দখল করে, তারপরেই এর পাশেই গড়ে তোলে ঘেটু। আর ঘেটু থেকে একটু দূরেই তৈরি করে প্লাসাও কনসেন্ট্রেশন ক্যাম্প। আর এই ঘেটুই হয়ে ওঠে এক অস্থায়ী ক্যাম্প। যেখানে মাত্র 3,000 লোক থাকার মতো জায়গা ছিল, সে ঘেটোতে পুড়ে দেওয়া হয় প্রায় 15,000-এর ওপরে লোক। ঘেটোটা তৈরিই করা হয়েছিল ইহুদিদের শোষণ করার উদ্দেশ্যে এবং তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতে। ঘেটোটা বড় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যেটা কিনা পুরো শহর থেকে একদম আলাদা করা ছিল। এই দেখো, আর এই দোকানগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের দোকান। যদিও এগুলো এখন ক্যাফেতে পরিণত হয়েছে। এই ক্যাফেগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেরকম এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল। দেখলে মনে হচ্ছে যে এগুলো ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার দোকান। এই কাজিমিয়ার ডিস্ট্রিক্টে এমন প্রচুর বাড়ি রয়েছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার আগে থেকে রয়েছে, আর সেগুলোকে ঠিক সেইভাবেই সংরক্ষিত করা রয়েছে যেরকম এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল। এটা হলো একটা মার্কেট স্কোয়ার জুয়েশ কোয়ার্টারের ভেতরে, আর এখানে সবচেয়ে ভালো জাপিয়া কাঙ্কি পাওয়া যায়। এটা হলো একটা পলিশ ফুড। এই পুরো বিল্ডিংটার চারিপাশে ছোট ছোট জানলার মতো রয়েছে, যেগুলো হলো এক একটা দোকান, আর সেখানে বিক্রি হচ্ছে এখানকার পোল্যান্ডের ফেমাস স্ট্রিট ফুড জাপিয়া কাঙ্কি। তাই লোভ না সামলাতে পেরে আমরাও একটা অর্ডার করে নিলাম। এখানে কোথায় রাখো? এখানেই রাখো, ওখানে রেখে দেবো নাকি? না, একটা অর্ডার করে দিই। আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ান, দ্য আদার ওয়ান বাবাকে দেবে। ও রাখো এখানে। দাও, শুরু করো। একটা ছোট্ট ফুড ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম জুয়েশ কোয়ার্টারটা ভালো করে ঘুরে দেখতে। আর এই জায়গাটা তোমরা যদি কেউ স্টিফেন স্পিলবার্গের শিন্ডলার্স লিস্ট সিনেমাটা দেখে থাকো, তাহলে এই জায়গাটা সিনেমাতে নিশ্চয়ই দেখে থাকবে। এই জায়গাটা ছাড়াও জুয়েশ কোয়ার্টার্সের আরও অনেক জায়গাতেই স্টিফেন স্পিলবার্গের সেই সিনেমাটির শুটিং হয়েছে, বা এইখানকার ঘরবাড়ির মতনই তার সেট তৈরি করা হয়েছিল। ঠিক এই সিঁড়িটার সামনেই একটা সিন ছিল সিনেমাটাতে। ক্রাকোয়ের এই কাজিমিয়াস ডিস্ট্রিক্টটা কিন্তু একদম পুরো শহর থেকে আলাদা। এখানকার ঘরবাড়ি বা রাস্তাঘাট দেখলে পরে মনে হবে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে পৌঁছে গেছি, ঠিক যেমন ইহুদিরা ছেড়ে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটা ছিল শিন্ডলার্স ফ্যাক্টরি, তবে এখন এটা পরিণত হয়েছে মিউজিয়ামে। আর এখানে রাখা রয়েছে নাৎসি পার্টির ইহুদিদের ওপর অমানবিক অত্যাচারের প্রচুর প্রমাণ। এই ছবির অ্যালবামটাতে রয়েছে যখন জার্মানরা পোল্যান্ড দখল করেছিল ঠিক তখনকার সময়ের সমস্ত ছবি, আর এগুলো কিন্তু সব অরিজিনাল ছবি। এই মিউজিয়ামটার ভেতরে হাঁটলে আর এখানে রাখা সমস্ত জিনিসপত্র দেখলে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে, যে কিভাবে কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠিত সব ইহুদিদেরকে একদম নিঃস্ব করে দেওয়া হয়েছিল আর পুড়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই অস্কার শিন্ডলার একজন নাৎসি পার্টির মেম্বার ছিলেন, তবে হলোকস্টের সময় তিনি 1200 ইহুদিদের প্রাণ বাঁচিয়েছিলেন নিজের ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 64,000 ইহুদি এই ক্রাকাও শহরে থাকতেন। তার থেকে মাত্র 3 বা 4,000 জিউস যুদ্ধে বা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন। তার মধ্যে বেশিরভাগই পোল্যান্ডে আর কোনোদিনও ফিরে আসেননি। আর এই হলো সেই ঘেটো, যার চারিদিকে ছিল বিশাল উঁচু প্রাচীর। আর যারা একবার ঘেটোতে ঢুকতো তারা জানতো যে তারা আর বেঁচে ফিরবে না, কারণ তাদেরকে কোনো না কোনো কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তারা কোনো না কোনোভাবে তাদেরকে মেরে ফেলা হবে। এতক্ষণ তোমাদের সাথে অনেক মন খারাপ করা কথা আর মন খারাপ করার তথ্য শেয়ার করলাম, তাই এখন মনটা ভালো করতে একটু আনন্দের কথা বলি। এটা ছিল আমাদের দ্বিতীয় দিন ক্রাকাওতে। আমরা প্রথমে গেছিলাম আবার জুয়েশ কোয়ার্টারটা ঘুরতে,
আর সেখানে এবার গিয়ে আমরা একটা ওয়াকিং ট্যুর নিয়েছিলাম। আর সেই ওয়াকিং ট্যুরে আমাদের যে গাইড ছিল সে সুন্দর করে সমস্ত ইম্পর্ট্যান্ট জুইশ কোয়ার্টারের জায়গাগুলোতে নিয়ে গেল আর সেগুলোর হিস্ট্রির ব্যাপারে বলল। তাই একটা ওয়াকিং ট্যুর কিন্তু নিলে মন্দ হয় না। এবার আমরা চলে এসেছি বাবল কাসল, আর এটা হলো আমাদের আজকের মতো লাস্ট অ্যাট্রাকশন ক্রাকাওয়ের। এই কাসলটার মেন অ্যাট্রাকশন হলো এই ড্রাগনটা, যার মুখ দিয়ে আগুন বেরোয়। কয়েক মিনিট পরপরই মুখ থেকে দেখো এইভাবে আগুন বের করে এই ড্রাগনটা। তবে আশেপাশে কিন্তু অনেক পায়রাই হয়েছে আগুন বের করার সময় ঝলসে গেছে। এই বিশাল প্রাসাদটা অবস্থিত হলো ভিস্চুলা নদীর ধারে। এই কাসলটা বানানো হয়েছিল রাজা কাজিমির থার্ড দ্য গ্রেটের আদেশে। তবে পরের দিকে রাজারা এই কাসলটাকে আস্তে আস্তে আরও বড় করে। এটা তৈরি করা হয়েছিল 13 শতাব্দী থেকে 14 শতাব্দীর মাঝে। এই প্রাসাদটা কিন্তু ছিল খুব সুন্দর দেখতে। চারিদিকে ছিল নানান রকম ফুলের গাছ। আর এই প্রাসাদটা নাকি তৈরি হয়েছিল মিডিয়েভাল, রেনেসান্স আর ব্যারক সময়ের আর্কিটেকচারাল স্টাইল দিয়ে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, তবে এই কাসলটাতে আসার পরে মনে হলো ধরে প্রাণ এলো। চারিদিকে এত সুন্দর পরিবেশ ছিল আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল আমরা এখানেই বসে থাকি। তাও প্রায় 1 ঘন্টার ওপরেই আমরা এই পুরো কাসলে ঘোরাঘুরি করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আমার ক্রাকোয়ের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটি নতুন ভিডিও নিয়ে।